অনুষ্ঠান সুস্থ থাকুন। সুস্থ থাকুন অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। হ্যাঁ বন্ধুরা, কেমন আছেন? আপনাদের ভালো থাকবার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আমরা শ্রোতা বন্ধুদের বিভিন্ন অসুখ বিষয়ে সচেতন করি। যেমন এই গোটা নভেম্বর মাস জুড়ে সারা পৃথিবী জুড়ে চলছে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস। তো সেই লাং ক্যান্সার নিয়ে যে সমস্ত সচেতন করবার জন্য যে সমস্ত অনুষ্ঠান হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এত আলোচনাই বা কেন? তাহলে এই লাং ক্যান্সারের ডেথ রেট কি অনেক বেশি অন্যান্য ক্যান্সারের চাইতে? বা কী তার সিমটম, কী তার ডায়াগনোসিস? এইসব নানা প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। আমাদের আলোচনার আসরে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৌমিতা পোদ্দার। নমস্কার দিদি। নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা আলোচনা আগেও অনেকবার শুনেছেন, আপনাকে অনেকবার পেয়েছেন এই ক্যান্সার বিষয়ে। তো আমাদের সুস্থ থাকুন অনুষ্ঠানে আজ পেয়েছি, খুবই ভালো লাগছে। কিন্তু আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, লাং ক্যান্সার, কেননা এই মাসটা লাং ক্যান্সার অ্যাওয়ারনেস উৎসব পালিত হচ্ছে বলা যায় আর কি। উৎসব ঠিক নয়, কিন্তু সেলিব্রেট করছে সারা পৃথিবী। তো সেইখানে আমাদের আকাশবাণী মুর্শিদাবাদও এই বিষয়টা আলোচনায় রেখেছে। তো শুরুতেই দিদি, যে লাং ক্যান্সার কেন হয়, কি তার লক্ষণগুলো? লাং ক্যান্সার হওয়ার একটা সবচেয়ে প্রধান কারণ হচ্ছে গিয়ে তামাক বা তামাক জনিত যে সমস্ত দ্রব্য, টোবাকো ইন এনি ফর্ম, মানে স্মোকিং বা অন্যভাবে কোনোভাবে তামাক সেবন করা, সেটাই হচ্ছে লাং ক্যান্সারের প্রধান কারণ। তাহলে কি একটুখানি জিজ্ঞেস করি, আমাদের মুর্শিদাবাদের তামাকের একটা প্রভাব রয়েছে, তো এই মুর্শিদাবাদে কি খুব বেশি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যদি পরিসংখ্যান ধরা হয় তাহলে প্রধান যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, আর জরায়ুর মুখের ক্যান্সার এবং মুখ ও গলার ক্যান্সার, তারপরে হচ্ছে গিয়ে লাং ক্যান্সার। কিন্তু মুর্শিদাবাদ জেলায় যদি দেখা যায় তাহলে মুর্শিদাবাদ জেলায় কিন্তু সবচেয়ে বেশি হয় হচ্ছে লাং ক্যান্সার, কারণ এখানে তামাকজনিত দ্রব্যের একটা প্রভাব রয়েছে। তো সেই কারণে এখানে কিন্তু লাং ক্যান্সার সবচেয়ে বেশি। এটি একটি অন্যতম কারণ। অবশ্যই তামাক এবং তামাকজনিত যে কোনো দ্রব্য লাং ক্যান্সারের কারণ। আর যে কারণগুলো রয়েছে, মেইনলি তামাক সেবন করা মানে স্মোকিং, বা হচ্ছে গিয়ে টোবাকো চিউইং, মানে গুটকা বা যে সমস্ত চিউয়েবল টোবাকো হয়, পান পাতাও কিন্তু একরকমের, বা সুপারি, এগুলো সব কিছুর জন্য ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো এছাড়াও ধরুন আমি স্মোক করছি না, কিন্তু আমার পাশের লোক করছে, মানে প্যাসিভ স্মোকিং, আমার বাড়ির লোক করছে, বা আমি রাস্তাঘাটে যেখানে দাঁড়াচ্ছি, ট্রেনের স্টেশনে দাঁড়াচ্ছি, কি বাস স্ট্যান্ডে দাঁড়াচ্ছি, কি রাস্তায় কোথাও দাঁড়াচ্ছি, কি পাবলিক কোন ট্রান্সপোর্ট অ্যাভেল করছি, কি বাজারে যাচ্ছি, সেখানে আমার পাশের লোক যখন স্মোকিং করছে, সেই ধোঁয়াটা যখন আমি নিচ্ছি, সেটাও কিন্তু আমার ক্যান্সারের কারণ হতে পারে। তো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ স্মোকিং, এই দুটোই হচ্ছে গিয়ে লাং ক্যান্সারের মেইন কারণ। এছাড়াও এর মধ্যে রয়েছে এনভায়রনমেন্টাল পলিউশন, মানে হচ্ছে গিয়ে যে সমস্ত গাড়ি ঘোড়া, যে সমস্ত ধোঁয়া অত্যধিক হারে বেড়ে যাচ্ছে, তো এই সমস্ত ধোঁয়া বা পলিউটেড যখন গ্যাস আমরা ইনহেল করছি, শ্বাসের সাথে নিচ্ছি, তো সেগুলোও একটা ক্যান্সারের কারণ হতে পারে। এবং তার সাথে যখন আমি স্মোক করছি, এই স্মোকিং তো আমার লাংয়ের ক্ষতি করছেই, তো তার সাথে যখন এই দূষিত বায়ু আমি শ্বাসের সঙ্গে নিচ্ছি, সেটা আরও বেশি ক্ষতি করছে। তো এই সবকটা মিলিয়ে একটা একসাথে যখন কাজ করছে, তখন অনেকের ক্ষেত্রেই সেটা ক্যান্সারে পরিণত হচ্ছে। ফুসফুসের বিভিন্ন রকম সেলগুলোর ক্রিয়া বিক্রিয়া হয়ে সেটা কোনো কোনো ক্ষেত্রে, কারো ক্ষেত্রে ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেই জন্যই লাং ক্যান্সার হচ্ছে। আচ্ছা, এই যে বায়ু দূষণ বা বিভিন্ন রকমের পলিউশন, এর থেকে বাঁচবার জন্য আমরা যেমন কোভিডের সময় দেখেছি মাস্ক ব্যবহার করতে বলছিলেন আপনারা চিকিৎসকেরা,
হ্যাঁ, তো মাস্ক পরলে কিন্তু অনেকটাই এইগুলো হয়। যেমন কোভিডের সময় কিন্তু এই যে বিভিন্ন অনেক সময়ই দেখা গিয়েছিল যে এই ইয়ের জন্য মানে বিভিন্ন শ্বাসকষ্টজনিত যেগুলো রোগ অনেকটাই যাদের যাদের কোভিড হয়েছিল আলাদা ব্যাপার, কিন্তু যাদের হয়নি তাদের ক্ষেত্রে এই শ্বাসকষ্টজনিত রোগ বা বায়ু দূষণের মাত্রা অনেক ক্ষেত্রেই বায়ু দূষণও কমেছিল কোভিডের সময়, এবং এই শ্বাসকষ্টজনিত এগুলো অনেক কিছু ডিজিজই কিন্তু যেহেতু মাস্ক ব্যবহার করেছিলাম আমরা, এবং কিছু কিছু লোকজন কিন্তু এখনও অনেকে মাস্ক ব্যবহার করে চলেছে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো অনেকের ক্ষেত্রে। তো সেটা যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেকাংশে এটা কমানো যায়। কিন্তু যদি মাস্ক পরলাম আর তার সাথে স্মোক করলাম তাহলে কিন্তু হবে না, তাহলে আমার যা ক্ষতি সেটা তো আমি করেই ফেলছি। এবং আমি স্মোক করলাম, আমার ক্ষতি হচ্ছে এটা ভাবলে হবে না। আমার বাড়ির যে লোকটা পাশে বসে রয়েছে, আমার বাড়িতে যে বাচ্চাটা রয়েছে, সেও কিন্তু সেই দূষিত বায়ু পাচ্ছে, তারও এবং ক্ষতি সেই হচ্ছে। কারণেই পাবলিক প্লেসে স্মোকিং করা বারণ থাকে, তাই না? হ্যাঁ, বারণ থাকে, কিন্তু সেই বারণটা তো সবসময় চলি না, তো সেটা হয়েই যায়। এবং তার মধ্যে কিন্তু আমার নিজের বাড়ির লোকও রয়েছে। আমি ভাবলাম আমার নিজের বাড়ির লোকও রয়েছে, আমি যদি সচেতন না হই তাহলে কিন্তু আমি পাশের লোককে সচেতন করতে পারবো না। যদি আমি যদি সমাজ সংশোধনের প্রয়োজন হয়, আজ পাবলিক প্লেসে আমি স্মোকিং করা যেগুলো যদি আটকাতে যাই, আমি ভাবছি যে আমার বাড়ির লোক তো পাচ্ছে না, আমি বাইরে গিয়ে করছি, কিন্তু আমি বাইরে গিয়ে করছি, আমার বাড়ির লোক পাচ্ছে না, কিন্তু অন্য লোকের বাড়ির লোক পাচ্ছে, তাই না? সেই ধোঁয়াটা তো সেই জন্য সেরকম অন্য লোক, আমার বাড়ির লোক যখন বাইরে যাচ্ছে, সেও তো কারো না কারো ধোঁয়া পাচ্ছে। তো সেই জন্য সবাইকেই সংশোধিত হতে হবে, সবাইকেই স্মোকিং ছাড়তে হবে এবং সবাইকেই সচেতন হতে হবে যে এর জন্য যে আমার বা আমার পারিপার্শ্বিক যে সমাজে যে সমস্ত লোকজন রয়েছে, তারা আমার ফ্যামিলি হতে পারে, তারা আমরা বন্ধু হতে পারে, তারা আমার প্রতিবেশী হতে পারে বা নাও হতে পারে, কিন্তু কোনো না কোনোভাবে মানুষ তো এফেক্টেড হচ্ছে। তো সেই যে এফেকশন আছে, আজ আমার ঘরে হয়নি, কাল আমার ঘরের সেই প্রভাবটা আসতেই পারে। আচ্ছা, এই যে ধরুন কারো পরিবারে একজনের হলো, পরবর্তী প্রজন্মে কি দেখা দিতে পারে? দেখুন, লাং ক্যান্সার যদি স্পেসিফিক্যালি বলা হয়, তো সেটা ফ্যামিলিতে রান করে এরকম কোনো খুব বেশি প্রমাণ এখনো পাওয়া যায়নি। কিন্তু ক্যান্সার কোনো না কোনোভাবে এই বায়ু দূষণ বা স্মোকিংয়ের কারণে কোনো জিনের অল্টারেশনের জন্যই হয়। তো সেই অল্টারেশনটা আমরা এনভায়রনমেন্টের এফেক্টেই দেখতে পারি, তার ফলে ক্যান্সারের কারণ হচ্ছে। কিন্তু ফ্যামিলিতে রান করে যেগুলো ফ্যামিলিয়াল ক্যান্সার হয়, সাধারণত অনেক ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, কিছু কিছু ওভারিয়ার ডিম্বাশয়ের ক্যান্সার, কিছু কিছু কোলন ক্যান্সার মানে অন্ত্রের ক্যান্সার, সেগুলো হয়তো কিছু ডিফেক্টিভ জিন কারো ফ্যামিলিতে থেকে থাকে এবং সেটা বংশ পরম্পরায় ফ্যামিলির মধ্যে রান করে। আমার দাদু ঠাকুমার থেকে বাবা মা পেয়েছে, বাবা মার থেকে আমি পেয়েছি, তো এইভাবে ফ্যামিলিতে রান করে। সেই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে সেই ডিফেক্টিভ জিন থাকে ফ্যামিলিতে রান করছে, তাদের ক্ষেত্রে সেই ক্যান্সারগুলো হওয়ার প্রবণতা বেশি থাকে। হবেই যে তার কোনো কারণ নেই, প্রবণতা বেশি থাকে। কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে সেরকম প্রবণতা, যে ফ্যামিলিতে রান করার প্রবণতা, এখনও খুব বেশি রিপোর্টেড সেরকম পাওয়া যায়নি। তাহলে জেনেটিক যে কারণ খুব বেশি আছে তা কিন্তু না, মেইনলি লাং ক্যান্সার কিন্তু এনভায়রনমেন্টের কারণেই হতে পারে, দূষণের জন্য, দূষণজনিত কারণ এবং তামাকজনিত কারণেই, এবং দুটোই একে অপরের পরিপূরক। একদম দুটোই একে অপরের পরিপূরক। হ্যাঁ, মানে আলাদা করে কারোকে রাখা যায় না। হ্যাঁ, লাং ক্যান্সার এত আলোচনার কারণ হচ্ছে লাং ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা কিন্তু যখন খুব প্রাথমিক অবস্থায় থাকে তখন কোনো সিমটমই দেখা যায় না। আমাদের দেশে যে সমস্ত লাং ক্যান্সার ডিটেক্ট হয় তারা ম্যাক্সিমামই স্টেজ 3 কি স্টেজ 4-এ গিয়ে ডিটেক্ট হয়। তার কারণ যখন তারা সিমটম শুরু করে তখন অলরেডি সেটা অ্যাডভান্স হয়ে গেছে। প্রাথমিক স্টেজে কিন্তু লাং ক্যান্সার প্রায় কোনো সিমটমই দেখা যায় না। সেই কারণেই লাং ক্যান্সারের ক্ষেত্রে পুরো পৃথিবী জুড়েই মর্টালিটি মানে হচ্ছে গিয়ে ডেথ রেট, লাং ক্যান্সার জনিত মৃত্যুর কারণ হচ্ছে লাং ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি, মৃত্যুর হার সবচেয়ে বেশি লাং ক্যান্সার, ফুসফুস জনিত ক্যান্সার। শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, মানে লাং ক্যান্সারটাই ফুসফুসের ক্যান্সার, মানে গুলিয়ে ফেলি আমরা অনেক সময়। তো সেইটা আর হচ্ছে যে কথা যে এর ডায়াগনোসিস কি আছে, মানে অনেক সময় আমরা ক্যান্সারের ক্ষেত্রে থেরাপির কথা শুনি, সেই থেরাপিগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার যেই যে স্টেজ 1 স্টেজ 2 আমরা আগেও আলোচনার সময় বোধহয় মানে জানবার জন্য জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম, আবারও আমাদের শ্রোতা বন্ধুদের জন্য, যে কখন স্টেজ 1 কখন স্টেজ 2 বা কতগুলো স্টেজ হয়, এই প্রশ্নটাও আমাদের কাছে। 4 রকমের স্টেজ হয় সাধারণত ক্যান্সারের, স্টেজ 1, 2, 3 আর 4।
ঠিক আছে। স্টেজ 1 আর 2 মানে হচ্ছে লাঙের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। স্টেজ 3 মানে লাং এবং লাঙের পারিপার্শ্বিক কিছু লিম্ফ নোড বিভিন্ন জায়গায় আশেপাশের লোকাল কিছু এরিয়াতে লোকালি অ্যাডভান্স হয়ে গেছে। গ্রসলি বলছি আমি, অত ডিটেলসে যাচ্ছি না। স্টেজ 4 মানে লাং এবং লাঙের বাইরে অন্য জায়গায় ছড়িয়ে গেছে, তো সেটাকে স্টেজ 4 বলা হয়ে থাকে। এবারে লাং ক্যান্সারের ক্ষেত্রে আমি এবার কখন মেডিসিনে সারে, কখন কেমোথেরাপি দিতে হয়, এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, না এগুলো আর এই থেরাপি কি খুব যন্ত্রণাদায়ক? যন্ত্রণাদায়ক তো যে কোনো চিকিৎসায় কিছু না কিছু যন্ত্রণা মনে করলেই যন্ত্রণা। যদি আমি মনের জোর বাড়াতে পারি যে না আমি এই রোগটাকে জয় করবো, তখন এই যন্ত্রণাটাকে আর মানে যন্ত্রণা উইল লাগে না। পাওয়ারটা বাড়াতে হবে। তো প্রথমেই আমি যেটা বলবো যে লাং ক্যান্সারের ক্ষেত্রে এটা এখনো পর্যন্ত আমাদের ধরুন ভারতবর্ষে অ্যাটলিস্ট যদি ধরি, লাং ক্যান্সারের স্ক্রিনিংয়ের কোনো প্রোগ্রাম মানে আর্লি স্টেজের ডিটেকশনে, যেমন সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের প্রোগ্রাম আছে বা অন্যান্য রোগের আছে কিছু কিছু রোগের, কিন্তু লাং ক্যান্সারের কোনো স্ক্রিনিংয়ের কোনো প্রোগ্রাম এই মুহূর্তে ভারতবর্ষে নেই। বিদেশে কোনো কোনো জায়গায় লো ডোজ সিটি স্ক্যান অনেক সময় করা হয়, যাদের ক্ষেত্রে পলিউশনের এক্সপোজার বা স্মোকিংয়ের রেট বেশি, সে কোনো হাই রিস্ক পপুলেশনের মধ্যে, কিন্তু ভারতবর্ষে এখনও নেই। তো সেই কারণে আমি অ্যাটলিস্ট বলবো যে যদি কোনো মনে হয় যে কাশি হচ্ছে, অনেক দিন ধরে খুসখুস করে কাশি সারছে না, ওষুধ খেয়েও অনেক দিন ধরে কাশি হচ্ছে বা কাশির সাথে রক্ত পড়ছে বা গলার স্বর হঠাৎ করে ভেঙে গেছে বা কোনো কারণে বুকে ব্যথা হচ্ছে, সেরকম সামান্য কোনো সিমটম দেখলে আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন বা একবার চেক আপ করিয়ে নেবেন। বুকে ব্যথাটা কি মানে নিঃশ্বাস নেওয়ার সময়ও হতে পারে, এমনিই হতে পারে, যে কোনো কারণে। আমার মনে হয় যদি কোনো কারণে বুকে ব্যথা হয়, সেটাকে অনেক সময় আমরা গ্যাস অম্বলে ব্যথা বলে নেগলেক্ট করি। অনেক সময় গ্যাসের ওষুধ খেলে কমেও যায়, ঠান্ডা লেগেছে বা কমেও যায়, কিন্তু সেটা ধরুন একবার ওষুধ খেলে কমে গেল, সেটা ঠিক আছে। কিন্তু সেটা যদি ঘন ঘন হতে থাকে সেই সিমটমগুলো, যা কমছে না, ওষুধ খেয়ে কমছে না, তখন অবশ্যই কিছু চেক আপের দরকার, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই রোগটাকে ডিটেক্ট করতে পারি। আর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে খরচের ব্যাপারটা আমাদের একটু জানবার। খরচ মানে প্রথমে তো যখন আমরা ধরুন এরকম লাং ক্যান্সার ডিটেক্ট হলো, কিভাবে ক্যান্সার ডিটেক্ট হয়? অবশ্যই ক্যান্সারকে ডায়াগনোসিস করতে গেলে প্রথমে একটা বায়োপসি করতে হয়, বায়োপসি করা জরুরি। তো আমার কাছে একটা পেশেন্ট যদি, খরচের কথা আমি এইভাবে এই জন্যই বলছি প্রথম থেকে, তার কারণ খরচটা শুরু হয় রোগ নির্ণয় থেকে, তারপরে ট্রিটমেন্ট। তো রোগ নির্ণয়ের জন্য ধরুন আমার কাছে কোনো পেশেন্ট এসছে যার কাশির সাথে রক্ত পড়ছে বা বুকে ব্যথা হচ্ছে, অনেক দিন ধরে বুকে চাপ চাপ ভাব লাগছে বা গলার স্বর ভেঙে গেছে, তখন আমরা তাকে একটা হয়তো ডাক্তারের কাছে গেলে আমরা একটা এক্সরে করতে বললাম। যদি এক্সরেতে কোনো অ্যাবনর্মালিটি দেখা যায়, তখন আমরা তাকে একটা সিটি স্ক্যান করতে বলতে পারি। সিটি স্ক্যানে যদি দেখা যায় যে তার বুকে কোনো টিউমার দেখা যাচ্ছে, তখন দুটো অপশান আছে আমাদের ক্ষেত্রে তার বায়োপসি করার। একটা হচ্ছে কি সিটি গাইডেড, মানে ট্রান্সথোরাসিক বায়োপসি বলা হয়। সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে দেখে সুচ ফুটিয়ে বাইরে থেকে সেখান থেকে একটা বায়োপসি করা যায়। আরেকটা হচ্ছে গিয়ে ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি, মানে গলার ভেতর দিয়ে শ্বাসনালীর ভেতরে কিছু স্কোপ ঢোকানো হয়, ব্রঙ্কোস্কোপি করে তারপরে ভেতরটা দেখা হয় যে কি আছে না আছে টিউমার, সেটা দেখে সেখান থেকে বায়োপসি নিয়ে আসে। এই দুভাবে, বায়োপসি না করলে কিন্তু ক্যান্সারের ডায়াগনোসিস হবে না। তো বায়োপসি করে যখন ক্যান্সার ধরা পড়লো, লাং ক্যান্সারের ক্ষেত্রে এখন আরও কিছু মানে ক্যান্সার হওয়ার পরেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার হয়, কিছু মলিকুলার মার্কার, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, কী টাইপের লাং ক্যান্সার সেটা জানার জন্য। সেটা জানলাম, এরপরে আমাদের যেটা করতে হবে ডায়াগনোসিসে, সেটা হচ্ছে কি কোন স্টেজে আছে রোগটা, সেই স্টেজটা জানার জন্য আমাদের আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো এইগুলো তারপরে স্টেজ যখন নির্ণয় হয়ে গেল, তখন আমরা বিচার করব যে সে কোন স্টেজে আছে। যদি একদম আর্লি স্টেজে থাকে, ধরুন স্টেজ 1 ক্যান্সার হলো, যদি খুব সরু ছোট টিউমার থাকে, পেরিফেরিতে থাকে, তখন অনেক সময় সেটাকে অপারেশন করা যায়। যদিও খুব রেয়ার অপারেশন হওয়ার প্রবণতা, কিন্তু করা যায়, অনেক সময় অপারেশন করা যায়। তো সেক্ষেত্রে আগে আমরা অপারেশন করব, অপারেশন করে যে অংশটা বাদ যাবে লাঙের, সেই অংশটা আবার বায়োপসি হবে। সেই অনুযায়ী তারপরে হয়তো অপারেশনের পরে আমাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি এগুলো লাগতে পারে। যদি দেখা যায় যে সে অপারেশনের আওতার বাইরে চলে গেছে, তো কিন্তু এখনও ছড়ায়নি সারা শরীরে, তখন সেক্ষেত্রে আমরা রেডিয়েশন এবং তার সাথে সাথে কেমোথেরাপি এটা দিয়ে থাকি। যদি দেখা যায় যে রেডিয়েশন দেওয়ার জন্য লাঙের ক্যান্সারটা অনেকটা বড়, মানে রেডিয়েশন দিয়ে লাঙের ওই পুরো টিউমারটাকে কভার করতে গেলে বাকি যে নর্মাল লাং আছে সেই লাঙে অনেকটা রেডিয়েশন ছড়িয়ে যাবে এবং তার জন্য পরবর্তীকালে সে যদি বহুদিন বাঁচে, তার ক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে। তখন টিউমারটাকে ছোট করার জন্য আমরা প্রথমে কিছু কেমোথেরাপি দিয়ে দিই, সেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, এবং তারপরে টিউমারটাকে ছোট করে তারপরে আমরা সেখানে রেডিয়েশন এবং তার সাথে সাথে কেমোথেরাপি দিয়ে থাকি। আর যদি দেখা যায় যে স্টেজ 4 হয়ে গেছে, অন্য অংশে সরিয়ে গেছে, তখন সেক্ষেত্রে আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করি।
আচ্ছা দিদি, এই ক্যান্সারের ক্ষেত্রে কি কোনো টিকাকরণ কর্মসূচি লাং ক্যান্সারে এই মুহূর্তে কোনো টিকাকরণ কর্মসূচি নেই। নেই? না। আর অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে? কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে আছে, যেমন এই মুহূর্তে লিভার ক্যান্সার, মানে লিভারে যে সমস্ত ক্যান্সার হয়, যেগুলো তার মধ্যে যেটা হেপাটাইটিস জনিত কারণে লিভারের ক্যান্সার হয়, সেটা হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন দ্বারা আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মানে মেয়েদের ক্ষেত্রে জরায়ুর মুখের ক্যান্সার, সেটার জন্য কিন্তু আমরা একদম এখন যে টিকাকরণ কর্মসূচি আছে তাতে সমস্ত মেয়েদের 10 বছর বয়সে আমরা সেটা একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর ইনফেকশন জনিত কারণে অনেক সময় সার্ভাইকাল ক্যান্সার হয়, তো সেই 10 বছর বয়সে আমরা ওই এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। ওটা কি 10 বছর বয়সেই পাবে, পরে নিতে পারবে না? 10 বছর বয়সে থেকেই দেওয়া হয়। পরে সাধারণত বলা হয় যে মেয়েদের ক্ষেত্রেই দেওয়া হয় এই মুহূর্তে, বিদেশে ছেলেদের ক্ষেত্রেও দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে মেয়েদের জন্যই অ্যাপ্রুভড। তো 10 বছর বয়সে, বা যদি 10 বছর বয়সে মিস হয়ে যায়, তাহলে কোনো না কোনোভাবে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে দিতে হবে। আচ্ছা, মানে হয় তা বিয়ে, মানে বলা হয় বিয়ের আগে, মানে অ্যাকচুয়ালি সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার আগে তাকে টিকাকরণটা দিতে হবে। আর এই যে লাং ক্যান্সার, এই ক্যান্সারটা মানে প্রবণতাটা মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রে, মানে তামাকজনিত কারণটা ধরে নিলে তো বলাই যায় যে ছেলেদের ক্ষেত্রেই বোধহয় বেশি। হ্যাঁ, এখনো পর্যন্ত ধরুন আমি যে বললাম 60 পপুলেশনেই সবচেয়ে বেশি, এবং 30 থেকে 60-এর মধ্যে হওয়ার প্রবণতা বাড়ছে। আচ্ছা, এটা কি শিশুদের হয়? লাং ক্যান্সার শিশুদের মধ্যে সেরকমভাবে রিপোর্টেড না, কিন্তু শিশুদের মধ্যে যে সমস্ত লাঙে টিউমার দেখা যায় সেগুলো অন্য, ঠিক প্রপার লাং ক্যান্সার না, অন্য জার্ম সেল টিউমার বা অন্যান্য লিম্ফোমা, বা সেগুলো লাঙের ভেতরে বা মিডিয়াস্টিয়াম, দুটো লাঙের মাঝখানে যে জায়গা আছে সেই জায়গার ক্যান্সার হয়, কিন্তু সেটা ঠিক প্রপার যে লাং ক্যান্সার বলতে যেটা বলা হয় সেটা শিশুদের মধ্যে সেভাবে রিপোর্টেড না। কিন্তু 30 থেকে 60 পপুলেশনের মধ্যে কিন্তু লাং ক্যান্সারের প্রবণতা বাড়ছে, এবং মেয়েদের মধ্যে প্রবণতা বাড়ছে। তার কারণ হচ্ছে গিয়ে মেয়েদের মধ্যে যে ক্যান্সারটা হয় সেগুলো প্যাসিভ স্মোকিং হলে যে ক্যান্সারটা হয় সেই প্রবণতাটা আমাদের দেশে বেশি। এবং খুব হতাশাজনকভাবে যদি স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করা যায়, তাহলে হচ্ছে কি মেয়েদের মধ্যে স্মোকিংয়ের প্রবণতা আমাদের দেশে খুব বেশি করে বাড়ছে। গত 10 বছরে বেড়েছে, এবং আগামী 10 বছরে মেয়েদের মধ্যে লাং ক্যান্সারের হার প্রেডিকশন যেটা, সেটা অনেক বেশি বলা যাচ্ছে। আবার কি স্মোকিং এর তো প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ থেকে যায়, পরোক্ষ কারণ থেকে যায়, পরোক্ষ কারণে যে ক্যান্সারটা হয় না সেটাকে অ্যাডেনোকার্সিনোমা বলে, তো সেইটা মেয়েদের মধ্যে হওয়ার প্রবণতা বেশি, ছেলেদের মধ্যেও হয়, এবং সেই ক্যান্সারটা কিন্তু ভারতবর্ষে বেশি প্রমিনেন্ট। তাহলে এর জন্য যদি সচেতন হতে চায় মানুষ, তাহলে তার কি কি করণীয়? মানে সাধারণ জীবনযাপন। আমি স্মোকিং করব না, এবং আমার পারিপার্শ্বিককে করতে দেবো না, এবং আমার বন্ধু বান্ধব সবাইকেই করতে দেবো না, এবং সবার মধ্যে সচেতনতা বাড়াবো। হ্যাঁ, এটাই মেন উদ্দেশ্য। আমি করব না এবং কাউকে করতেও দেবো না। আর হচ্ছে যেগুলো পলিউশন জনিত কারণ থাকে, যদিও এই স্মোকিংটাও মানে পলিউশনের একটা অঙ্গই বলা যায়, তো সেক্ষেত্রে ওই মাস্ক ব্যবহার বা এইগুলো সেইগুলো পলিউশন কিভাবে কমানো যায় সেটা তো আমার একার পক্ষে সম্ভব না, সেটা সামগ্রিক মানে সবার অংশগ্রহণ, সমাজের অংশগ্রহণ এবং সরকারের অংশগ্রহণ, যে কিভাবে পলিউশন কমানো যেতে পারে। যেমন আস্তে আস্তে যেমন অনেক কিছুই যেমন ই ভেহিকলস বা এগুলো বাড়ছে, তাতে আস্তে আস্তে পলিউশনের প্রবণতা কমানোর দিকে যাচ্ছে সবকিছু। সেটা তো পুরো গ্লোবালি সব দিক থেকে পুরো পৃথিবী জুড়ে সেটা চেষ্টা চলছে যে কিভাবে ব্যাটারি চালিত গাড়ি বা যেভাবে করা যায় আর কি, সবকিছুর সাথে ইন্টার রিলেটেড এগুলো। মানে পলিউশন ওভারঅল গ্লোবালি কমানোর জন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার, সরকারি পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিতে হবে। আর এই যে সারা মাস জুড়ে ফুসফুসের যে ক্যান্সার, সেই ক্যান্সারের অ্যাওয়ারনেস পালিত হবে, তো সেই প্রোগ্রামগুলো কি কি রয়েছে? মানে কোন কোন স্তরে, মানে আমরা কোন সমস্ত স্তরে, সমগ্র স্তরে, যেমন আমরা এখানে যেমন টারশিয়ারি হেলথ কেয়ার সেন্টারে রয়েছি, বা প্রাইমারি বা সেকেন্ডারি সমস্ত স্তরেই হচ্ছে গিয়ে যে সমস্ত মানুষরা আসছে চিকিৎসা নিতে, বা তাদের আশেপাশে যে পপুলেশনগুলোকে কভার করছে, তাদের সবার মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা, যে তোমরা বিড়ি সিগারেট খেও না, বিড়ি সিগারেট খাওয়ার থেকে বিরত থাকো, বাড়ির লোকজনকেও বারণ করো, আশেপাশে তোমাদের বন্ধু বান্ধবকেও বারণ করো, সবাইকে বলো এর ক্ষতিকর এফেক্টটা কী, এবং যদি কোনো
কারণে স্কুল কলেজের বাচ্চাদের বাচ্চাদের মধ্যে এটা সচেতনতা, মানে টিনেজ বাচ্চাদের মধ্যে এটা, যাদের মধ্যে আস্তে আস্তে প্রবণতাগুলো তৈরি হয় যে বয়সে, তাদের মধ্যে এই সচেতনতাটা বাড়ানো যে স্মোকিং কতটা খারাপ জিনিস, সেটা হলে কি খারাপ হতে পারে, এবং তাদের সচেতনতা বাড়ালে তারা গিয়ে তার বাড়ির লোককে বলতে পারবে, তার বাবা মাকে বলতে পারবে যে এটা কিন্তু আমাদের স্কুলে শিখিয়েছে একটা, কিন্তু বাচ্চারা কিন্তু অনেক ভাইটাল পার্ট ইয়ে করে। আমি এর আগেও দেখেছি স্কুলে অনেক, মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলেই দেখেছি, তাদের মধ্যে লাং ক্যান্সার না, আমি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস করেছিলাম প্রোগ্রাম, তো স্কুলের মেয়েরা ওরা শুনে গিয়ে কিন্তু ওরা ওদের বাড়িতে বলেছে, এবং তারাও তাদের বাড়িতে পাড়া প্রতিবেশীকে বলেছে। পরবর্তীকালে তাদের পাড়া প্রতিবেশীর মধ্যে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে তারা হয়তো কোনো সমস্যা হলে তারা এসছে আমাদের কাছে দেখাতে, যে এরকম আমরা স্কুলে শুনেছিলাম, এরকম জানতে পেরেছি, তো আমি ওই জন্য একে নিয়ে এসেছি। তো স্কুলের বাচ্চারা কিন্তু অনেকটাই ভাইটাল একদম ভূমিকা এটাতে পালন করে। তো সমাজকে সচেতন হতে হবে যে স্মোকিং করা যাবে না। আর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যখন প্রসঙ্গটাই এলো, একটু যখন স্কুলের বাচ্চাদেরও প্রসঙ্গটা এলো, তখন এই যে সেলফ এক্সামিন বলে একটা কথা আছে, সেইটা একটু আমাদের মানে স্কুলের বাচ্চাদেরই বিশেষ করে সচেতন করার জন্য যদি একটুখানি জানিয়ে দেওয়া যায় যে কিভাবে করবে। তো ব্রেস্ট, এটা আমরা যদিও আমরা লাংস ক্যান্সারের আলোচনায় আছি না, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে কি প্রত্যেক মেয়েদেরই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, মানে প্রত্যেকেরই অ্যাটলিস্ট, ধরুন সব মেয়েদেরই তো একটা কারোরই, সবাই বিভিন্নভাবে ব্যস্ত, তো আমি যেভাবে উপদেশ দিই যে প্রত্যেকে দেখুন স্নান করার সময়টা হচ্ছে একদমই নিজস্ব, তো সেই সময়টা নিজের জন্য পাওয়া যায়, তো সেই জন্য প্রত্যেকে অ্যাটলিস্ট সপ্তাহে একবার করে নিজের ব্রেস্ট এক্সামিন করবেন। সেটা হচ্ছে হাতের আঙুলের ডগা দিয়ে না, হাতের চেটো দিয়ে সার্কুলার মোশনে, মানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুদিকের ব্রেস্ট এবং বগলটা, দুদিকের বগল এক্সামিন করবেন। যদি কোনো রকম অস্বাভাবিক দেখতে পান, কোনো লক্ষণ যে কোনো রকম গুটি দেখা যাচ্ছে, আঙুলের ডগা দিয়ে দেখলে কিন্তু নর্মাল ব্রেস্টেও মনে হবে যে গুটি রয়েছে, লাম্প রয়েছে, ওই জন্য হাতের চেটো দিয়ে দেখতে হবে। হাতের চেটো দিয়ে দেখে যদি কোনো কিছু অ্যাবনর্মাল লাগে, বা কোনো ব্রেস্টের স্কিনে চেঞ্জ হয়েছে, বা কোনো নিপিল থেকে কিছু রস গড়াচ্ছে বা রক্ত পড়ছে, বা দুটো নিপিলের লেভেল নর্মালি একরকম ছিল কিন্তু আলাদা হয়ে গেছে, তো সেক্ষেত্রে বা কোনো নিপিলের চেঞ্জ হয়েছে, স্কিনের আশেপাশে কোনো স্কিনের চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তাদের অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এবারে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছি। রেডিয়েশন এবং কেমোথেরাপি, এই যে কথা দুটো ব্যবহার হয়, এইটা মানে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, যদিও আমরা একটু আলোচনা করলাম এর আগে। দেখুন, মানে কোন স্তরে গিয়ে না, ক্যান্সারের যে চিকিৎসা সেটা হচ্ছে গিয়ে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তার মানে কি, মানে 3 রকম চিকিৎসা হয় ক্যান্সারের: সার্জারি, রেডিয়েশন এবং কেমোথেরাপি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই 3টেই লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে 2টো লাগে, কোনো কোনো ক্ষেত্রে 1টা লাগে। কিন্তু যত আর্লি স্টেজ হবে তত রেডিক্যাল, মানে তত তাকে চেষ্টা করা হবে যত নির্মূলে, মানে নির্বংশ করা যায় ক্যান্সারকে, তো তত তার কঠিন ট্রিটমেন্ট হবে যত আর্লি স্টেজ হবে, যাতে তাকে পুরোপুরি আমরা কিওর করতে পারি। সার্জারি মানে কি, যে অংশে টিউমারটা হয়েছে সেই অংশটা প্রথমে আমরা কেটে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এবং তার আশেপাশে যেখানে যেখানে ছড়াতে পারে কেটে বাদ দিলাম। রেডিয়েশন মানে কি, রেডিয়েশনও একরকম লোকাল ট্রিটমেন্ট, যেরকম সিটি স্ক্যানের মেশিন হয়, এক্সরে মেশিন হয়, সেরকমই একটা মেশিনের মধ্যে শোয়ানো হয়। সেখানে সিটি স্ক্যানের মধ্যে যেরকম রে বেরোয়, ওই মেশিনেও সেরকম হাই এনার্জি, তার থেকে অনেকটা হাই এনার্জি এক্সরে বা গামারে, সেগুলো ডিটেলসে যাচ্ছি না, সেরকম রে বেরোয়, যেটা হয় যে জায়গাটায় টিউমার ছিল লোকালি সেটা, এবং তার আশেপাশে যে সমস্ত অপারেশন করে বাদ দেওয়া যায়নি, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক সেল, সেগুলো যেগুলো রয়েছে ওই জায়গাটাতে পুরোটা রেডিয়েশন দেওয়া হয়, যাতে তার আশেপাশে যদি কিছু পড়ে থাকে তাহলে সেগুলো মেরে ফেলা যাবে। তারপরে কেমোথেরাপি মানে হচ্ছে গিয়ে, ধরুন খালি ওইখানে না, আরও শরীরের অন্যান্য জায়গায় বা ওর আশেপাশে যেগুলো রেডিয়েশন দিয়েও মারা যাচ্ছে না, 1টা 2টো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকেও যাতে মেরে ফেলা যায় তার জন্য কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি স্যালাইনের মধ্য দিয়ে ইন্ট্রাভেনাস দেওয়া হয়, যেরকমভাবে স্যালাইন দেওয়া হয় সেভাবেই দেওয়া হয়। মানে তাকে অ্যাডমিশন নিতে হবে। হ্যাঁ, তাকে অ্যাডমিশন নিতে হবে, বা ডে কেয়ার বেসিসেও দেওয়া যায়, মানে সকালে বিকালে চলে গেল। আর চুল যে রিমুভ হয়ে যায় বা লোমগুলো উঠে যায়, সেটা কিসের? সেটা কেমোথেরাপির এফেক্টে উঠে যায়, কিন্তু পরে কেমো শেষ হয়ে গেলে চুল আবার গজিয়েও যায়, এবং সেটা তারা একটা নতুন রূপে চলে আসে, দেখতেও ভালো লাগে, আর ভেতর থেকে সুস্থ হয়ে ওঠে। তো একদম, মানে ক্যান্সারকে জয় করার জন্য তো ধরুন যেরকম কিছুটা হলেও অর্থ ব্যয় তো হয়, কিন্তু তার সঙ্গে সময়ও ব্যয় করতে হয়, এবং ধৈর্য, এবং শুধু একার সময় নয়, পরিবারের সময়, পরিবারকে সবাই মিলে, ধরুন আমাদের কাছে যখন আসে ডাক্তার হিসেবে আমি তাকে উপদেশ দিই বা তার চিকিৎসা করি,
তাকে ওষুধ চালাই, কিন্তু ওষুধ চালানো হয় বা কেমোথেরাপি, রেডিয়েশন যেগুলোর উপদেশ দিলাম সেগুলো করা হয়, কিন্তু অ্যাকচুয়াল তো রোগের সাথে যে লড়াই সে তো রোগীকেই করতে হয়। তার জন্য কিন্তু শারীরিক বল যেমন দরকার, শারীরিক তো ধাক্কা আসে শরীরে, কারণ এই সমস্ত যে চিকিৎসা সেগুলো যথেষ্ট কষ্ট সাপেক্ষ। যারা যায় এর মধ্যে দিয়ে তারাই জানে কতটা কষ্ট। তো তার জন্য মানসিক জোরটা খুব বেশি দরকার। তো তার জন্য পরিবারের সকলকে একসাথে লড়াইটা করতে হয়, তাকে মানসিক বল দেওয়ার জন্য। তার খাওয়া দাওয়ার, তাকে একটা ছোট বাচ্চার মতো কেয়ার নিতে হয়। অনেক সময় সে ছোট বাচ্চাদের মতো অ্যাটিটিউড করে, ভেঙে পড়ে, কান্নাকাটি করে, কিন্তু সেই সময় তাকে মানসিক সাহস দেওয়া। যেরকমভাবে আমরা একটা বাচ্চা যখন পরীক্ষা দেয় তাকে যেমন আমরা সবাই মিলে পরিবারের ঝাঁপিয়ে সাপোর্ট দিই, সেরকমই একটা পেশেন্টকে মোটামুটি ম্যাক্সিমাম 6 থেকে 8 মাসের লড়াই। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আরও বেশি হয়। তো সেক্ষেত্রে 6 থেকে 8 মাস যদি সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়ি, তাদেরকে সাপোর্ট দিই সব রকমভাবে, তাহলে অনেকাংশেই আমরা ক্যান্সারকে জয় করতে পারি। এবং সেই জয় করার পরে যখন তারা আসে না, নতুন চুল গজায়, নতুন কনফিডেন্স নিয়ে আসে, তখন সেই প্রাপ্তিটা অন্যরকম প্রাপ্তি। একদম একদম, মানে চিকিৎসকের মুখেও হাসি, আবার রোগীর মুখেও হাসি, অবশ্যই। এবং এটাই হচ্ছে আমাদের সাফল্য, এবং আমাদের অনুষ্ঠানের সাফল্য বলুন, বা সারা পৃথিবী জুড়ে যে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হয়েছে বা পালিত হচ্ছে নানা দিকে, তারও সাফল্য। তো সবাই বলি যে ক্যান্সার হলেই ভেঙে পড়বেন না, এবং ওই নো অ্যান্সার ভাবারও কিছু নেই। সব কিছু জয় করতে হবে, সব কিছু প্রতিরোধ করে অস্তিত্বের লড়াই, নিজেকে টিকিয়ে রাখতে হবে, বেঁচে থাকতে হবে। বাঁচাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য সুস্থভাবে। কাজেই যাই আসুক, মানে যত কর্কট অসুখই আসুক না কেন, আমরা জয় করব, সেই উইল পাওয়ারটা যেন থাকে। তাহলে আজকের মতো সময় এখানেই শেষ, আজকের আলোচনা। এতক্ষণ আমাদের আলোচনায় অংশগ্রহণ করলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডক্টর সৌমিতা পোদ্দার। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল লাং ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আর আপনাদের সঙ্গে ছিলাম আমি, সুমনা মণ্ডল। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রেতা দে, আকাশবাণী মুর্শিদাবাদ।